কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। .com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আল্লাহর রহমতে। আর আশা করি পেন্ডিং আমাদের সবাই খুব ভালোভাবে আছেন। তো শুরুতে আমি আমার একটু পরিচয় দিয়ে নিই, কারণ এখানে আমার পরিচয়টা খুবই জরুরি। নার্সিং প্রফেশন নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড কাহিনীর। আমার নাম হচ্ছে সোহেল, আমার বাড়ি ত্রিপুরাতে, কিন্তু বর্তমানে কর্মরত আমি কলকাতাতেই থাকছি। কিন্তু ঘটনাটি যেটাই ঘটেছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। যখন আমি কলেজে পড়তাম, ওটা আমার ফাইনাল ইয়ার একটি ঘটনা। এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেনি, ওটা আমার একটা জুনিয়র সঙ্গে ঘটেছিল, বড় প্রত্যক্ষদর্শী আমি। তো আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। সালটা হচ্ছে 2018 সেপ্টেম্বর মাসের ঘটনা। ডেটটা মনে নেই, বাট ওটা দিনটা শুক্রবার ছিল। তো আমাদের এই সেপ্টেম্বর শেষের দিকে এক্সাম আসছিল, ফাইনাল ইয়ার এক্সাম ছিল। তো আমরা একদম প্রিপারেশন নিচ্ছিলাম, স্টাডি হলিডে ছিল। তো ভোর 10টার দিকে আমাদের কলেজ থেকে আমাদেরকে ডেকে পাঠায়। আমাদের হোস্টেল আর কলেজ পাশাপাশি। তো আর বলে রাখি রাসেল ভাই, আমাদের এখানটায় আমাদের ফাইনাল ইয়ার ব্যাচের মধ্যে আমরা শুধু 5 জনই ছেড়েছিলাম। আর এর মধ্যে 2 জন থাকতাম হোস্টেলে, 3 জন থাকতো পিজিতে। তো আমাদেরকে ম্যাক্সিমাম প্রিন্সিপাল অথরিটি যেই আসতেন মেনলি আমাদের সঙ্গে কথা বলতেন, আমাদেরকে ডাকাতেন। তো হঠাৎ করে এই 10টার দিকে কল আসে আমরা যে ম্যাম ডেকেছেন যেতে হবে। তখন আমরা দুটো বেরিয়ে যাওয়ার পথে নিচে আমাদের জুনিয়র গুলোকে পেলাম। ওরা বলছিল যে দাদা তাড়াতাড়ি যান, ওখানটায় তো একটু সমস্যা হয়ে গেছে। আমাদের ওই জুনিয়র ছেলের নাম বলছিল, আমি ওর নামটা বলছি না, ওই সময় একটু ম্যাম ডাকছে আপনাকে। তো আমরা তাড়াতাড়ি করে গেলাম। যাওয়ার পর ম্যাম বললো, আমাদেরকে বললো, দেখো এই এই স্টুডেন্ট এই ইয়ারের আর সমস্যা হচ্ছে, দেখো তুমি তো মুসলিম, তুমি তো জানো তোমাদের কি কি হয় না হয়, আমরা ঠিক বুঝতে পারছি না, তুমি একটু ওই জুনিয়রকে জিজ্ঞেস করে তোমাদের যা করতে হয় তুমি একটু করে একটু বুঝে দাও। তো আমি আর আমার রুমমেট দূরবন্ধু একসঙ্গে গিয়ে ওখানটায় ওদের ক্লাসে ঢুকলাম। ঢুকে ওদের সঙ্গে কথা বললাম। তো যার সঙ্গে করো না, ওই ছেলেটা তখন ওখানটায় ছিল না, ওকে ওর বন্ধুরা ওখান থেকে বের করে কলেজের গ্রাউন্ড ফ্লোরে এনে রেখেছিল একটা রুমে। ওরা 4-5 জন ওর সঙ্গে ছিল। তো ওখানটায় গিয়ে আমরা জানতে পারলাম যে হয়েছিল, ওই ছেলেটা আমাদের সকাল 9:15 কলেজ স্টার্ট হতো। তো 9:15 কলেজে ঢুকে ঠিকঠাক, তো 9:20-25 মধ্যে স্যার ম্যাডাম যিনি থাকতেন ঢুকে যেতেন ক্লাসের মধ্যে। কিন্তু ওই দিন হয়তো 5 মিনিট লেট হচ্ছিল। এর মধ্যে ও যার সঙ্গে ঘটনা, ওর জুনিয়র ছেলে ওর বেঞ্চমেটকে বলল যে দরজার বাইরে জানালার উপরে একটা অ্যাপেল রাখা আছে, ওটা নিয়ে আমি খাবো। তো ও বললো যে ঠাট্টা করছে, ফাজলামো করছে। তারপর ও গিয়ে সত্যি সত্যি একটা অ্যাপেল দেখতে পেলো ওখানটায়। ওটা নিল, হাতে নিয়ে অনেকটা অবাক হলো। কারণ আমরা আসলে ওই যে হাইব্রিড যে অ্যাপেল গুলা দেখি, ওগুলো তো অনেক বড় হয়, অ্যাপেল পাই তৈরি করতে অনেকগুলো ওইসব, ওগুলো তৈরি করে না, ওই বড় বড় হাইব্রিড রকম অ্যাপেল ছিল। বাট ও হাইব্রিড অ্যাপেল থেকে খানিকটা বড় ছিল। তো ও একটু মানে ইতস্ত বোধ করে তাও নিয়ে ওকে দিয়ে দেয়। ও জিজ্ঞেস করে তুই কি করে জানলি এর ওখানটা ছিল, আমরা কেউ দেখতে পারিনি। এমনকি ও বললো ওটা আমাকে আমার বন্ধু দিয়েছে খাবার জন্য। তো বেশ, ওর হাতে ও দিয়ে দিয়েছে। ও তো বললো আমাকে খাওয়াস, ও বললো না ওটা তুই খেতে পারবি না, ও এমনটা বললো। তারপর ওটাকে পুরো একা নিজে হাতে নিয়ে, আমরা যদি 3টে বাইট নিয়ে যতটা শেষ করে দিতে পারবো, ও প্রথম বাইটে অতটা শেষ করে দিল। তা দেখে ওর সঙ্গের ছেলে একটু ঘাবড়ে গেছিল। ও বলছিল কি হয়ে খাচ্ছিস, তুই কি রাক্ষস হয়ে গেছিস নাকি, এমনটা বলছিল ওরা। ওটা খেয়ে তারপর ওর বেঞ্চমের কাছে জল চাইলো, তোরা জল দিল। এরই মধ্যে ম্যাম ঢুকে বললেন ক্লাসে, ম্যাম ছিলেন। তো ও এর মধ্যে সবাই ম্যাম অ্যাটেন্ডেন্স করছেন, ও এর মধ্যে বিড়বিড় করে কি বলছে। আর ওকে ম্যাম ডাকছেন, বাট ও রেসপন্স করছে না। তো
ম্যাম ওর সামনে গিয়ে দাঁড়ালেন, ওর ন্যাচারাল কি হয়েছে ওর বলে জিজ্ঞেস করে, ও কিছু বলছে না, ও জাস্ট এমনিতেই ভিডিও করে মানে বলছে। তা দেখে ম্যাম একটু ঘাবড়ে গেলেন। তো ম্যাম বেরিয়ে গেলেন। ম্যাম বেরিয়ে গিয়ে প্রিন্সিপাল ম্যামকে খবর দিলেন। প্রিন্সিপাল ম্যাম ওখানটায় আসলেন। এসে দেখলেন যে ও বসে আছে। ও ম্যামকে দেখে বলছে, আমি মিষ্টি খাবো। আমি কথাটা বাংলায় বলছি, বাট আমাদের ওখানটায় সবাই জানেন ব্যাঙ্গালোরের লোকাল ল্যাঙ্গুয়েজ কানাডা ল্যাঙ্গুয়েজ। তো ওখানটায় আমাদের টিচারের সঙ্গে ম্যাক্সিমাম ইংলিশে কথাবার্তা হতো, কারণ আমরা কানাডা ল্যাঙ্গুয়েজ খুব ভালো বলতে পারতাম না। তো ইংলিশে বলতে পারতাম মেনলি কলেজে। তো ইংলিশে কথোপকথন হচ্ছিল, বাট আমি বাংলায় বলছি। তো কতক্ষণটা এমন হচ্ছিল, ওই ওর বন্ধুরা যেভাবে আমাকে বললো যে, ও ম্যামকে দেখে বললো, ম্যাম আমি মিষ্টি খাবো, ও মিষ্টি খেতে ইচ্ছে করছে। তারপর ম্যাম নিজের ওখান থেকে 50 টাকা দিয়ে ওর রুমে বেঞ্চম্যানকে পাঠালেন, বলে 4টে মিষ্টি নিয়ে আসো। তো বেঙ্গলুরে সেই ওরকম ভালো মিষ্টি পাওয়া যায় না, সবাই জানেন যে ওই রসগোল্লা আসলে কিছু পাবেন না। তখনটায় এই যেগুলা পাওয়া যায়, যেগুলো নর্মাল সুইট পাওয়া যায়, ওগুলো আনলো। ও খেলো, খেয়ে এই বলতো এই জল খেলো। জল খেয়ে ম্যামকে থ্যাংক ইউ বললো। তারপর ও বসে কোরআন তেলাওয়াত করা শুরু করলো। তো মানে ও, হ্যাঁ, ও ছেলেটা ভালো, ও নামাজ পড়তো রোজ, ও এই ঠিকঠাক মতো এই ভালোভাবে পড়াশোনা করতো, সব ঠিকঠাক ছিল ওর। কিন্তু মানে ও এত ভালো যে মানে ওই কোরআন তিলাওয়াত করতে পারে, তা আমাদের কেউ জানা ছিল না ওখানটায়। ছোট থাকলে ভাই জানেন যে সবাই সবাইটা জেনে যায় কে কিরকম ছেলে, ব্যবহার কিরকম, কে কি জানে। তো ওরটা জানা ছিল না। তো তা দেখে ম্যাম একটু ঘাবড়েলেন। তো তারপরই ম্যাম আমাদেরকে খবর দিলেন। তারপর আমরা ওখানটায় গেলাম। তারপর গিয়ে আমরা ওদের সঙ্গে যেটা জানতে পারলাম, তারপর ওরা ওই অ্যাপেলটা নিয়ে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তো আমরা যতক্ষণে গিয়েছিলাম, তার মধ্যে ওর বন্ধুরা ওর সঙ্গে কথা বলছিল, যারা ছিল। মেয়েরা তো তখন ঘাবড়ে একদম শেষ। তো ছেলেরাই কথা বলছিল মেনলি। তো ওর সঙ্গে বলতে ও বলছিল ওর বন্ধুদেরকে, এই তোরা কি যাবি আমার সঙ্গে আমাদের বাড়ি? তো ওর বন্ধুরা বললো, হ্যাঁ, এইবার ছুটিতে বাড়িতে গেলে অবশ্যই তোর বাড়িতে যাবো, যাবো না কেন, বেড়াতে যাবো নিশ্চয়ই। বলে, না না, আমি ওখানটার কথা বলিনি, আমার বাড়ি বলছি। যাবি তোরা, নিয়ে যাবো তোদেরকে, সন্ধ্যাবেলা আসবি, এরকম বলছিল। তো ওরা বললো কি বলছে, কি মাথা খারাপ হয়েছে না, তাই এটাই ভাবছিল। তারপর ওরা ওকে ওই ক্লাসে সবাই ভয় পাচ্ছিল বলে নিচে নিয়ে গেল। তারপর আমাদেরকে ডাকলো। তারপর আমরা ওখান থেকে ওকে নিয়ে গেলাম। আমাদের ওখান থেকে মসজিদটা হেঁটে গেলে 2 মিনিট, খুবই কাছে ছিল। তো আমরা ওখানটায় গেলাম, দিনটা শুক্রবার ছিল, আগেই বলেছি। তো আমরা ভেবেছিলাম যে ইমাম সাহেবকে পেয়ে যাবো, কিন্তু পাইনি। ওখানটায় গিয়ে দেখি শুধু আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন। তো যাওয়ার সময় যে ঘটনা, তা আমি আমাকে একটু বলি। ও যাচ্ছিল ভালো ভালো, ও বললো যে, ও আমাদেরকে বললো যে, সোহেল ভাই দেখো ওরা কি বলছে, আমি কি জানি কি বলছে, ম্যামকে কি বললো আমি জানি না, আমাকে বলছে কোন মসজিদে নিয়ে যেতে, জুম্মার টাইম হয়নি, আমি স্নান করিনি, এখন কেন যাবো, জুম্মা তো একটা, এখন তো বাজে বেলা 10টা, পরে গেলেই তো হতো না। তো আমি ওকে বুঝলাম, ঠিক আছে ভাই চল যাই দেখে আসি, মসজিদ সাহেব ডেকেছেন তাই যাবো আমার ওখানটায়। তো গিয়ে মশা কি বেরান, তো মসজিদ সাহেব দেখে বললেন, হয়তো ওর সঙ্গে কিছু খারাপ কিছু লেগেছে, বা কিছু হয়েছে ওর। তো উনি just শুধু এটা পানি ফোঁটা দিয়ে দিলেন, বললেন যে এ, জুম্মার টাইমে যখন আসবে ওকে নিয়ে আসবে, তখন এই মাসে থাকবেন, তখন উনি দেখে বলে দেবেন। তো ঠিক আছে, আমরা ওই, তো একটা ঘটনা ওখানটায় বলি কি হয়েছে। আমরা বললাম মসজিদে চল, বললাম মসজিদে চল, ও রাজি হয়ে গেল, ঠিক আছে। বাট গেটে ঢোকার একটু আগে, মসজিদে ঢোকার আগে ও বেহুশ হয়ে গেল। ওখানটায় মসজিদ সাহেব আসলেন, তারপরে আমরা ওকে নিয়ে গিয়ে তারপরে একটু জল টল খাইয়ে ঠিকঠাক করে, তারপরে উনি জল ফোড়া দিলেন ওকে, বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর যে ঘটনা হচ্ছে, আমি যেহেতু ভূত film শুনি, তো সবারই একটু ওই ভৌতিক কৌতূহলটা থাকে, তো সেটা আমারও ছিল। তো আমি কলেজে গিয়ে ওই অ্যাপেলটা কোথায় ফেলেছে ওরা, আমি ওটা দেখতে চাইলাম। তো আমি গিয়ে দেখি অ্যাপেলটা ওরা যে ডাস্টবিনটা ফেলেছে, তো ওখানটায় আরো অন্যান্য বিস্কিট ছিল, তারপরে ওই ব্যানানা পিল ছিল, সবগুলো ছিল। তো সবগুলাতে পিঁপড়ে ধরে গেছে, কালো পিঁপড়ে ধরেছে। বাট শুধুমাত্র ওই অ্যাপেলটাতে কোনো পিঁপড়ে ধরে নেই। আপনি সাধারণত কোনো অ্যাপেল বা কিছু খাবার জিনিস রাখুন, পিঁপড়ে চলে আসবে 5 মিনিটের মধ্যে, তা তো গ্যারান্টি। কিন্তু ওখানটা ওই অ্যাপেলটার মধ্যে পিঁপড়ে ছিল না। তো আমি এটা কাগজে মুড়িয়ে ওটা নিয়ে এসেছি। তারপর আমি ও গ্রাউন্ড ফ্লোরে থাকতো, আমরা ফার্স্ট ফ্লোরে থাকতাম। তো গ্রাউন্ড ফ্লোরে ওর যে রুমমেট, আমি ওকে কলেজ থেকে বের করে আনি যে ওকে রুমে নিয়ে যা, স্নান টান করিয়ে তারপর আমরা ওকে মসজিদে নিয়ে যাবো। তো ওরা দুজন একসাথে গেল। তারপর আমি ওকে বললাম যে অ্যাপেলটা আমি তোর রুমে রাখছি, আমার রুমে নিচ্ছি না, যাওয়ার সময় নিয়ে যাবো, মজা ইমাম সাহেবকে দেখিয়ে দেবো তাই।
ভাগ্য ভালো আমি ওই অ্যাপেলটার একটা ভিডিও করে রেখেছি, ওদের রুমে রেখে একটা ভিডিও করেছি that আমার বন্ধুদের দেখানোর জন্য। এই আমার রুমের যারা ছিল, ক্লাসমেট যারা ছিল, সবাই তো ছিল না, ওদের দেখানোর জন্য ভিডিও করেছিলাম, সেটা আমি আপনাকে সেন্ড করে দেবো। তো ওরা একসাথে রুমে গেলে আমি অ্যাপেলটা রাখলাম, আমি বেরিয়ে আসলাম। আমি ওকে বললাম যে একটু নজরটা দে, ওকে নজরে রাখবি, তারপর ওকে তোর সঙ্গে রাখবি, এই লাঞ্চটা সেরে তারপর একসাথে জুম্মা চলে যাবো। তো ওরা দুজন, তারপর আমি উপরে চলে গেলাম। তারপর আমি যখন নিচে নেমে আসলাম জুম্মা যাবো বলে, তখন আমি ওদেরকে ডাকলাম। তো ও বলছে যে সোহেল ভাই, ওর রুমমেট যে ছিল, আমি অ্যাপেলটা খুঁজে পাচ্ছি না, এখানটায় ছিল। আমি বললাম ছিল মানে? তো ও বললো যে দেখো, আমি আর অত একসাথে রুম থেকে বেরিয়ে লক করে গেছি, চাবি আমার সঙ্গে ছিল, ও স্নান করে আমার জন্য বাইরে দাঁড়িয়ে ছিল, আমি এসে রুম খুললাম কিন্তু রুমে অ্যাপেল নেই। তো তা শুনে তো আমি রীতিমতো মানে ঘাবড়ে গেছিলাম যে আমি কোনো কি বিপদ ডেকে আনলাম আমার জন্য, না বাকি সবার জন্য। তা আমি বললাম ভাই ঠিক আছে, তাহলে চলো আপাতত যাই, জুমার নামাজটা আদায় করি, তারপর ইমাম সাহেবের সঙ্গে কথা বলে দেখা যাবে কি হবে। তো ও তখন একদম ঠিকঠাক, কোনো বাজে কথা নেই, কোনো উল্টা কথাবার্তা নেই, কিছু নেই, সব ঠিকঠাক আছে ওর। ওখানটায় গেলেও ভালোভাবে নামাজও পড়লো। তো তারপর নামাজ পড়ে আমরা এই একটু টাইম নিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বললাম, বললাম যে এই ঘটনা এই হচ্ছিল। তো উনি একটু খানিকক্ষণ দেখলেন, ওকে একটু ফুটু দিলেন, একটু জল পড়া দিলেন, আর একটু তেল পড়া দিলেন, বললেন ওই তেলটা ওকে 3 দিন লাগাতে আর এই জলটা খেতে। তো আর বললেন যে ও হয়তো কোনো একটা জায়গা দিয়ে এসেছিল বা ক্রস করেছিল যেখানটায় কোনো খারাপ ছায়া ছিল বা কিছু ছিল, তাই হয়তো ওর উপর একটা আশা করেছিল, বাট এই ময়দিন সাহেব যা দিলেন তাতেই অনেকটা হবে সে ছেড়ে গেছে হয়তো। তা তো ভাই রাসেল ভাই, এই ঘটনাটা তো অতটা ভৌতিক নয় জানি, বাট যখন আমরা ওকে জিজ্ঞেস করলাম যে মানে কিছু হয়েছিল কি এর আগের দিন বা কোথায় গিয়েছিলি, তো তখন ওর তো ঠিক মনে নেই, ও বলছে ওর ঠিক মনে নেই। হ্যাঁ, ও তো বলছিল যে ওকে নর্মালি কলেজ গিয়েছিল, কলেজ থেকে তারপর জিম গিয়েছিল, অতটুকুই বলে, জিম থেকে চলে এসলো, খেয়ে টেয়ে স্নান করে পড়তে বসছিল, এতটুকুই। ওর সঙ্গে আরেকটা যে ওর জিম পার্টনার ছিল, ওকে জিজ্ঞেস করলাম, তো ও বলছিল যে ওরা আসার সময় ও এখানটায় দাঁড়িয়ে, মানে ওই যেখানে জিম দিয়ে যেত এখানটা কিছু পরিত্য জায়গা ছিল, পরিত্য ওখানটা খারাপ জায়গা নয়, মানে ওখানটায় জমি ছিল, এমনি পড়েছিল, সবাই যাতায়াত করতো, বাট ও ওখানটায় পেচ্ছাপ করেছিল। তো ও বলছিল যে পেচ্ছাপ করেছিল, এতটুকু, আর কিছু নয়। তো আমরা সবাই বললাম যে হ্যাঁ, হয়তো ওখানটায় কিছু একটা ছিল, ও পেচ্ছাপ করে হয়তো ওটা রেগে গিয়েছে, তাই ওর উপর আসর করেছে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। এই ঘটনা খুবই ভৌতিক নয় তা আমি জানি, জাস্ট একটা এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করলাম। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু পারিনি, কর্মসূত্রে জানেন আমাদের এই নার্সিং স্টাফে তো বর্তমান সিচুয়েশন আমি বুঝতেই পারছেন এই প্যান্ডেমিকে, তো তার জন্যই। আর ইনশাল্লাহ যদি কোনোদিন বাংলাদেশে আসি আপনাদের শোতে আসবো। আর আমার হসপিটাল নিয়ে একটা ঘটনা আছে, যেটা আমি আগামীতে কোনো একদিন শেয়ার করবো, তাও যদি টাইম পাই অবশ্যই শেয়ার করবো। ওই ঘটনাটা খুবই ওই ভৌতিক নয়, আমার কোনো ঘটনাই ভৌতিক নয় বলতে পারি, বাচ্চা একটু অস্বাভাবিক। তো রাসেল ভাই ভালো থাকবেন, যদি আমার এই ঘটনা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর সালাম রইলো, দোয়া রইলো, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি এই গল্পটা পাঠাচ্ছি। আমি আপনার একজন অনেক পুরাতন শ্রোতা, বলতে গেলে ছোটবেলা থেকে ভূত এফএম শুনেই মনে হয় বড় হয়েছি। আর সেখান থেকে আসলে ভূতের ব্যাপারটার প্রতি যদি আগ্রহ কেউ সৃষ্টি করে থাকে সেটা আসলে আপনার শোই। তো আজকে আমি একটা গল্প বা ঘটনা বলছি, আশা করি আপনি এটা প্লে করবেন। তো ঘটনাটা হচ্ছে 1990 সালের দিকে
তখন আমার আম্মার নতুন বিয়ে হয়েছে। আমার দাদি ছিলেন খুবই অসুস্থ, আমার আব্বু বিদেশে ছিলেন এবং চাচারা ছিলেন অনেক ছোট আর কি, ছোট ছোট ছিলেন। কেউ মাদ্রাসায় থাকতেন, কেউ কারো বাসায় থেকে পড়াতেন, তার বিনিময়ে ঘুমাতেন, মানে এরকম আর কি। বাসা খুবই খালি ছিল, দাদা বাড়ি ছিল পুরোই ফাঁকা। তো আমার আম্মা দাদির সাথে একজন চাচি থাকতেন। এই চাচির কিছু বদ অভ্যাস ছিল, যেমন তিনি দুপুরবেলা চুল খোলা রেখে তরকারি তুলতে, আমাদের গ্রামে একটা জায়গা আছে ক্ষেতের মতো, বিশাল বড় ক্ষেত, সেখানে তরকারি তুলতে যেতেন। উনাকে অনেকবার নিষেধ করা হয়েছে, উনি কারো কথাই শুনতেন না। তো এই চাচির হাজবেন্ড যে ছিল সে আমাদের জমি দেখাশোনা করতো, বর্গা যেটা বলে আর কি, ওই টাইপের কিছু একটা। তো অনেক আগের ঘটনা, আমি আসলে শুনে শুনে, আমার ফুপুদের থেকে শুনেছি, আম্মু, আমার দাদি, সবার থেকে শুনে শুনে এই উনার সম্পর্কে একটা ঘটনা আমি পেয়েছি আমাদের বাড়িতেই, দাদা বাড়িতেই ঘটা। খুবই সত্যি একটা ঘটনা, মানে একদম সবাই স্বীকার করেছে, সবাই বলেছে যে আমরা দেখেছি। তো ঘটনাটা এরকম, একদিন এটা ছিল রমজান মাসেই ছিল, শীত ছিল তখন, খুব বেশি শীত না, মানে হালকা পাতলা শীত ছিল। তো আমার দাদি, আম্মা এবং এই চাচি একসাথেই ঘুমাতেন। চাচি নিচে ঘুমাতেন, আমার আম্মু আর দাদি উপরে ঘুমাতেন। একদিন তাহাজ্জুদের নামাজ সবাই একসাথে পড়তেন, খুব রেগুলারলি পড়তেন, তাহাজ্জুদ ফজর কিছুই বাদ দিতেন না। তো একদিন তাহাজ্জুদের সময় আমার আম্মু আর দাদি ঘুমেছিলেন। এই চাচির কি মনে হলো, উনি কিন্তু এই কাজ কখনো করতেন না, কিন্তু সেদিন কি হয়েছিল কে জানে, উনি তাহাজ্জুদের সময় একাই উঠলেন। উঠে একটা কুপি নিয়ে অনেক দূরে, মানে অনেক দূরে না, মানে কাছেই, কিন্তু আমার কাছে দূরে মনে হয়েছে ওই পুকুর ঘাটটা, ওখানে গেলেন একাই। গিয়ে উনি অজু করছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, অজু করছেন। তো এমন সময় উনি উনার ভাষ্য মতে, উনার থেকে আমি যেটা শুনতে পেয়েছি, উনি নিজে বলেছেন যে আমি যখন অজু করছিলাম আমি দেখতে পেলাম ঠিক আমার মতোই একটা মেয়ে পুকুরের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে, একদম আমার মতো শাড়ি, হাতে একটা কুপি, হ্যাঁ একদম আমার মতোই একটা কুপি হাতে একদম দাঁড়িয়ে আছে এবং মিট মিট করে হাসছে। তো উনি তাকিয়ে আছেন, উনি বললেন যে আমি দীর্ঘ সময় তাকিয়েছিলাম, আমার মনে হয়েছিল, মানে উনি তো গ্রাম্য ভাষায় বলেছেন, ভাষাটা আসলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে উনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন, উনার সময়ের কোনো হিসাব ছিল না। এভাবে তাকিয়ে থাকার পর আমার ওই যে চাচি, উনার নাম ছিল তহুরা চাচি, কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে উনার মানে উনি আর একটা তন্দ্রা ভেঙে গেল আর কি। উনি মানে তাকালেন আবার ঠিক করে, এবার উনি দেখতে পেলেন যে আসলে ওটা কোনো মহিলা না, ওটা মনে হচ্ছে যে মানে কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে আছে, ওটা একটা হাত পা, উনি মানে মনে হচ্ছে কি পুরো শরীরটা একসাথে পরিবর্তন হচ্ছে, এরকম কিছু একটা মনে হচ্ছে যে খুব, মানে উনি বুঝিয়ে বলতে পারেন না, মানে উনি বললেন যে উনার কাছে মনে হলো জিনিসটা মানে চেঞ্জ হচ্ছে, উনি বুঝতে পারছেন না, একটা অন্ধকার কিছুতে পরিণত হলো এবং উনাকে ডাকছে, হাত দিয়ে ডাকছে। তারপর উনি তো মানে স্তম্ভিত হয়ে গেলেন। তারপরে উনার কাছে মনে হলো, মানে উনার কথা শুনে যা বুঝলাম, উনার কাছে মনে হলো যে উনি হাওয়ায় ভর করে সেই জিনিসটার দিকে এগিয়ে গেলেন। এরপর উনার কিছুই মনে নেই। আচ্ছা, এবার আমার দাদি আর আমার আম্মা যেটা বলেন যে উনারা তো একটা সময় মানে ঘুম থেকে উঠলেন, উঠে উনারা দেখলেন তহুরা চাচি নেই। উনারা ভাবলাম হয়তো বাইরে গেছে, আচ্ছা যেতেই পারে, হয়তো ওয়াশরুমে গেছে, হ্যাঁ সকালবেলার কোনো কাজকর্মের জন্য গিয়েছে। উনারা উঠলেন, উনারা উঠে অজু করতে যাবেন, এমন সময় এমন একটা হাওয়া বইলো, এমন একটা ঝড় হলো, গাছে গাছে বাড়ি খাচ্ছে। আমার দাদা বাড়ি আমি বলিনি, আমার দাদা বাড়ির পুরো পাশে পুরোটাই জঙ্গল, এখন একটু হলেও কমেছে,
কিন্তু আমার আম্মার যখন বিয়ে হয় তখন পুরোই জঙ্গল ছিল, প্রচন্ড ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল, এবং অজু দোয়া ছাড়া আমার আম্মা ঘর থেকে বেরই হতেন না। যাই হোক, তো প্রচন্ড ঝড় হচ্ছে, মনে হচ্ছে ঘরের ছাদের উপর ঠাস ঠাস করে মনে হচ্ছে যে তাল পড়ছে না ইট পড়ছে, কিছুই বোঝা যাচ্ছে না, প্রচন্ড শব্দ, এবং মানে আমার দাদি আম্মু ঘর থেকে বেরিয়ে হতে পারলেন না। যাই হোক, উনার ঘরে কিছু তোলা পানি ছিল, ওটা দিয়ে কোনো মতো উজু করে তাহাজ্জুদ সারলেন, ফজরের আজান দিল, উনারা আজান পরে নামাজ পড়লেন। এরপরে মনে হলো কিছুটা শব্দ কমেছে, ঝড় কমেছে, উনারা ধীরে ধীরে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে এখন উনারা মানে খুঁজছেন যে চাচি কই, কোথাও পাচ্ছেন না। তো এদিক সেদিক ঘুরতে ঘুরতে তো আশেপাশে হঠাৎ একটা রব উঠলো যে পূব পাড়ার গড়ের থেকে প্রচন্ড শব্দ হচ্ছে, ধস্তাধস্তির শব্দ, চিৎকার গঙ্গানির শব্দ হচ্ছে, মানুষ এগিয়ে গেছে ওখানকার মানুষজন। হ্যাঁ, আর পূব পাড়া হচ্ছে আমাদের ওই দাদা বাড়ি থেকে একটু দূরে, এবং এখন হচ্ছে এটাকে বঙ্গার বাড়ি বলা হয়, যে গড় যে জঙ্গলটার মধ্যে ছিল ওইটাকে আমরা এখন বঙ্গার বাড়ি বলি। তো ওই বঙ্গার বাড়ি ওখানে সব গেল, প্রতিবেশীরা গেল, মানে বঙ্গার বাড়ি হচ্ছে পূব পাড়ার মধ্যে, আর বঙ্গার বাড়ির মধ্যে আবার একটা গড় আছে, খুব ভয়ঙ্কর গড় আর কি। তো যাই হোক, সবাই আগালেন, এগিয়ে বঙ্গার বাড়িতে গেলেন, গিয়ে তো খুঁজছেন যে কোথা থেকে শব্দটা হচ্ছে, প্রচন্ড আর্তনা মানে গঙ্গানি সাউন্ড হচ্ছে। আমার ছোট চাচা, আমার আম্মু, দাদি, প্রতিবেশী সবাই এগোলেন। তো উনারা যেটা নাকি দূর থেকে দেখলেন যে মনে হচ্ছে একটা মানুষকে কেউ মানে একবার ঘরের মধ্যে ডুবাচ্ছে, একবার বের করছে, হ্যাঁ টেনে, চুল ধরে টেনে একবার ডুবাচ্ছে, একবার বের করছে দূর থেকে। ওনারা কিন্তু কাছে থেকে দেখেনি আর কি। হ্যাঁ, মনে হচ্ছে গায়েবী কিছু, ওনারা ওইটাকে মানে কিছু একটাকে ডুবাচ্ছে, উঠাচ্ছে। তো মহিলারা তো এগুলোই না, মানে ভয় পেয়ে গেল। যারা পুরুষ ছিল সন্ধ্যা মার্কা তারা এগোলেন। আমার ছোট চাচাও ছিলেন, ছোট চাচাও আমাকে এই ঘটনাটা কিছুটা বলেছিলেন। উনার যা মনে আছে যে উনারা সবাই এগোলেন। তারপরে মানে উনারা যখন এগোচ্ছেন তখন ওই জিনিসটাকে ঝুপ করে ঘরের মধ্যে ফেলে দেওয়া হলো। তো উনারা সবাই এগোলেন, এগিয়ে গড় থেকে যাই হোক যে জিনিসটা সেটাকে উদ্ধার করলেন, উঠালেন। উঠানোর পর যখন ওটাকে মানে এত কাদা ছিল, মানে প্রথমে তো উনারা বুঝেনি নাই যে এটা কোনো মানুষ। হ্যাঁ, এত কাদা ছিল, তহুরা চাচির সারা গায়ে, এত ভারী ছিলেন উনি। উনাকে অনেক কষ্ট করে উঠানো হয় এবং পানি দিয়ে ধোয়া হয়। ধোয়ার পরে বোঝা যায় যে ও আচ্ছা এমনি আমাদের তহুরা চাচি। তারপর তো উনি পুরোপুরি মরমরই ছিলেন। হ্যাঁ, পুরোপুরি প্রায় মরার অবস্থায় হয়েছিল। উনাকে উঠানো হয়, উনাকে হাত মালিশ, পা মালিশ, মানে যা যা করা যায় গরম করার জন্য, উষ্ণ করার জন্য চেষ্টা করা হলো। তারপর হুজুর এলো, কবিরাজ এলো, অনেক তদবির চললো। উনার আসলে দীর্ঘদিন তদবির চলেছে। এর মধ্যে বলে নিই একটা কথা, যে এই যে তহুরা চাচির সাথে এত ঘটনা ঘটলো, এ সময় কিন্তু উনি প্রেগনেন্ট ছিলেন, 3 মাসের প্রেগনেন্ট ছিলেন। এবং উনার কিন্তু এই যে বাচ্চাটা, এটা কিন্তু উনার নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু বাচ্চাটা এখনো বেঁচে আছে। মানে সে তো এখন বড় হয়েছে, অনেক বড় হয়েছে, চাকরি বাকরি করে শুনেছি। তো সে কিন্তু মারা যায়নি, সে বেঁচে আছে। এবং তবে তহুরা চাচির আসলে একটা ক্ষতি হয়ে গেছে। উনি কিন্তু এখনো ওই ঘটনার পর 3 বছর পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। উনার বাচ্চাটাকে উনার ননদ দেখতো। আর উনার এই যে দীর্ঘ সময় উনি অসুস্থ ছিলেন, উনাকে কিন্তু মানুষ অনেক পিছনে আবডালে, আড়ালে আবডালে বিভিন্ন নামে ডাকতো। এর সমস্যা আছে, এর মাথায় প্রবলেম আছে, অনেক সমস্যা হয়েছে, অনেকে অনেক কিছু বলেছে। আর উনার এখন পর্যন্ত এখনো উনি বেঁচে আছেন। এখন উনার সাথে কথা বললে যেটা বুঝি, যে উনার আসলে ওই ঘটনাটা যখন উনি মনে করেন, উনি আসলে কোনো অন্য মানে জগতে হারিয়ে যান। উনি মনে হয় যে উনি খুব ভয়ের কোনো জগতে হারিয়ে যান। উনার মুখ, চোখ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়।
আর আমার খুব ইচ্ছা ছিল যিনি যেটা ঘটনা বলেছে ওটা রেকর্ড করে পাঠানোর, কিন্তু আমরা তো আসলে একটু মানে নোয়াখালীর, আমি নোয়াখালীতে থাকি নাই, আমাদের বাবা মা সব নোয়াখালীর, তো লক্ষ্মীপুর আর কি। তো উনার কথা আসলে বোঝা যায় না, একদমই গ্রাম্য ভাষা। তো রাসেল ভাইয়া, আমার খুবই ইচ্ছা যদি কখনো সম্ভব হয় স্টুডিওতে এসে গল্প বলার। আর যদি সেটা সম্ভব না হয়, গল্প পাঠাতে থাকবো। আপনি যদি শোতে প্লে করেন অনেক অনেক খুশি হব। আর এটাই বলতে চাই ভাইয়া, আপনি আসলে মানে আমাদের দেশে বা আমি যত রেডিও শো শুনি, আপনি আসলে একটা মেন্টর। যদি ভূতের গল্প শো এর কথা বলতে যাই, যে আপনি একটা পথ খুলে দিয়েছেন। অসাধারণ অসাধারণ আপনার প্রচেষ্টা। আপনি ভালো থাকুন ভাইয়া, আর সবসময় আমাদের সঙ্গে থাকবেন, এভাবেই বিভিন্ন শো চালিয়ে যাবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। .com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সব সময় ভালোর দলে। ভূত.com এর সকল লিসেনারকে জানাই শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান, সাথিয়া থানা, গৌরীকিরাম। তো আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে আজ শেয়ার করব। ভালো লাগলে আপনি অডিও ক্লিপটা চালু করবেন। তো ঘটনার একটু আগে বর্ণনা দিয়ে নেই। তো আমার ছোটবেলা থেকেই একটা নেশা ছিল, মাছ ধরার নেশা। তো আমি স্কুল পালিয়ে মাছ ধরতে যেতাম। তো মাছ ধরার স্থানটা হলো আমাদের একটা বিল। তো বিলে 10-12টা ডোবা আছে, সেই ডোবা থেকে মাছ ধরা যেত। তো ডোবাগুলো এমনকি স্যালো মেশিন দিয়ে ছেঁচে তারপরে মাছ ধরা যেত, অনেক মাছ পাওয়া যেত। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার বয়স যখন 15 থেকে 16 বছর, তো আমি ওই সময় মানে একদিন মাছ ধরতে যাই। মাছ ধরবার যাওয়ার পরে তো আমি মাছ ধরি, সারাদিন মাছ ধরার পরে অনেক মাছ পাই। তারপরে বাড়ি চলে আসি। এমনকি বাড়ি চলে আসার পরে তো খাওয়া দাওয়া করার পরে আমি ঘুমিয়ে পড়ি। তারপর সকালবেলা যেহেতু প্রতিদিনকার মতোই আমি স্কুলে যাই, তো আমার এক ভাই আমাকে অফার করে যে তুই প্রতিদিন মাছ মেরে দিবি, আমি তোকে 300 টাকা দেব, আর তোকে খাওয়ার জন্য অনেক মাছ দেব। তো আমি বলি ঠিক আছে, আমি তাহলে যাব। তো আমি মাছ ধরার জন্য স্কুল করে তারপরে চলে যাই বিকালের দিক, মানে 12টা 12:30টার ওই দিক চলে যাই। যাওয়ার পরে তো আমি সারাদিন মাছ ধরি। মাছ ধরার পরে তো সন্ধ্যার সময় আমি মাছ বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসার পরে তো আমি যখন আসি, তো আসার সময় আসার পথে তো একটা পাওয়া যায় বাঁশঝাড়। তো বাঁশঝাড় ওইখান থেকে মনে হচ্ছিল অনেক একটা সুগন্ধীয় মাংসর বাসনা, মানে মাংসর গন্ধ পাওয়া যাচ্ছে। তো আমি ভাবি হয়তো ওই বাড়িতে পাশের বাড়িতে কেউ মাংস রান্না করছে, তাই এরকম সেন্ট পাওয়া যাচ্ছে বা এরকম বাসনা আসছে। তো আমি কিছু না ভেবে তো তারপরে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর প্রতিদিনের মতনই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর তার পরের দিনও মাছ ধরার কথা ছিল। তো আমাকে সেই ভাইয়া বলে কি যে রাকিব, কাল তো পুষ্করণী সেচতে হবে, তো তোকে রাতে এখানে থেকে তারপর মাছ ধরতে হবে। তো আমি বলি ঠিক আছে ভাই, তাহলে রাতে আমি থাকবো, রাতে থেকে তারপর মাছ ধরবো। যেহেতু আমার মাছ ধরার নেশা অনেক ছিল, তাই আমি কিছু না ভেবে মাছ ধরি। মাছ ধরার পরে তো আমরা
রাত 1টা 1:30 পর্যন্ত মাছ ধরার পরে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর প্রথম দিন যাক ভালোই ছিল, বেশি বেশি একটা কিছু হয়নি। তারপরের দিন আমরা তো ওইভাবেই মাছ ধরি। রাত প্রায় 3টা পর্যন্ত মাছ ধরার পরে মাছ ধরার যে খাসা আছে আর কি, পাশের খাসা, আমাদের এই গ্রামের অঞ্চলে খাসা বলে, তো ওই খাসায় আমরা অনেক বড় বড় মাছ মানে পানিতে জিয়ে থুই, মানে যাতে মাছটা না মারা যায়। তো জিয়ে থোয়ার পরে মাছটা ভালো থাকে। তো আমরা যখন ঘুমিয়ে যাই সবাই, তো আমি একটা আওয়াজ শুনতে পাই, খটখট খটখট আওয়াজ, মানে কি যেন ভাঙছে সেরকম আওয়াজ। তো আমি মানে ভাবি যে হয়তো এখানে অনেক মাছ আছে, শিয়াল আসতে পারে। তো আমি ভাবি নাই যে হঠাৎ করে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটে যাবে আমার সাথে। তো আমি যথারীতি ভাবছি যে হয়তো শিয়াল আসছে, তাই আমি একটু লাইটটা জ্বালিয়ে আবার অফ করে দেই। তো তো যখন সবাই ঘুমিয়ে পড়ছিল, তখন আমি ঘড়ির দিকে দেখি নাই কয়টা বাজে। তো আমি আবার ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর তারপরে সকালবেলা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যে খাঁচায় মাছ রাখছিলাম, একদম বিশ্বাস করেন রাসেল ভাই, তো খাঁচার মুখ যেরকম আমরা বেঁধে রাখছিলাম একদম ওই রকমই আছে, কিন্তু খাঁচার মধ্যে একটাও মাছ নেই। আমরা যত মাছ রাখছিলাম একটাও মাছ নেই, শুধু মাছগুলোর মাথা আছে, শুধু কাটা মাথাগুলো আছে, তাছাড়া আর কিছুই নেই। তো আমরা ভাবি যে হয়তো কেউ এটা শয়তানি করে করছে বা আমাদের সাথে শত্রুতাই করে করছে। তো আমরা কিছু ভাবি না, আমরা যথারীতি মানে এটা নিয়ে আর মাথা ঘামাই না, যেহেতু ওইখানে অনেক অল্প মাছ ছিল, সেই জন্য আমরা কিছু ভাবি না। তো তারপরের দিন আমরা প্রায় রাত 2:30 পর্যন্ত মাছ ধরার পরে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে তো আবার রাত্রে একটা শব্দ শুনতে পাই, কর্মর কর্মর শব্দ। তো আমি ভাবছি যে হয়তো শিয়াল আসছে, সেই জন্য এরকম শব্দ হচ্ছে। তো আমি যথারীতি ঘুমিয়ে যাই। সকালবেলা ঠিক আগের দিন যেরকম দেখছিলাম আজকেও সেই রকম, মানে সকল মাছের মাথা আছে কিন্তু মাছ নাই, খাঁচাটা যেরকম রাখছিলাম ওই রকমই আছে। তো আমি আমার সেই ভাইকে বলি, ভাই আমি তো রাত্রে এরকম শব্দ শুনছিলাম, তো আজকে রাত্রে যদি এরকম শুনতে পাই তাহলে তোমাদের সবাইকে ডাক দেব। আমরা ওইখানে ঘুমাতাম 4 জন মানুষ, মানে একটা বিলের মধ্যে ফাঁকা জায়গায় 4 জন মানুষ থাকতাম, আর একটা লোকও থাকতো না, মানে শুধু আমরা 4 জন ছাড়া ঘুমোতাম, তাছাড়া আর কেউ ঘুমোতো না। তো আমরা ওইখানে তো আবার তারপরের দিন রাত যেহেতু সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে আমরা মাছ ধরি। মাছ ধরার পরে আমরা সেদিন প্রায় রাত 1:30 পর্যন্ত মাছ ধরি। তারপর মাছ ধরার পরে তো আমরা যথারীতি ঘুমিয়ে পড়ি। তো আবার রাত্রে এক শব্দ, সেই কর্মর শব্দ। তো আমি আমার সেই ভাইকে ডাক দিই যে ভাই দেখো আবার আজকে এরকম শব্দ হচ্ছে, প্রতিদিনই আমি এই শব্দ শুনতে পাই। তো বলে যে ওঠো, উঠে চলো দেখি কি। তো আমরা তারপর আস্তে আস্তে উঠে তারপরে যে ডোবার দিকে যাই, তো দেখেছি একটা আলো, বড় একটা আলো এসে খাঁচার উপর পড়ে। খাঁচার উপর পড়ার পরে অটোমেটিকলি মাছগুলো খাঁচার মধ্যে থেকে কোনো মুখ খোলা ছাড়াই বের করে শুধু মাছটুকু ছাড়িয়ে মাথা রেখে খেয়ে ফেলে। মানে বোঝা যায় না, কিন্তু মানে দূর থেকে বোঝা যাচ্ছে যে খাচ্ছে আর কি। মানে মানে একটা কিরকম আলো, আগুন যেরকম লাল সেরকম আলো এসে বোঝা যায় যে মাছগুলো খাচ্ছে। তো আমি আমার সেই ভাইকে বলি যে ভাই জোরে জোরে লাইট মারবো। তো সে বলে না, লাইট মারার দরকার নাই, তুমি এইখানেই থাকো, আমি দেখে আসি ওখানে কি। তো আমি যথারীতি বড় ভাই তার কথা মতো সেখানে বসে থাকি। তো আমি প্রায় 10 মিনিট বসে থাকার পরে 20 মিনিট চলে যায়, 30 মিনিট হয়ে যায়, এভাবে
1 ঘন্টা হওয়ার পরে তারপরে যেহেতু ভাই ফিরে আসছিল না, আমি সামনের দিকে পতিতায় ডোবার দিকে যাই। তো আমি যাওয়ার পরে দেখি যে ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে ডোবার মধ্যে। মানে মাথা কেঁদো, মানে কাদা মাটি লেগে আছে, অনেক নাক দিয়ে রক্ত পড়ছে। তো আমি তো ভাইকে মানে যে জাগানোর চেষ্টা করি, পারি না। তো আমি অনেক ছোট ছিলাম। তো আর দুজন ছিল, মানে আমরা যেখানে থাকতাম একটা ছোট ঘর, সেইখান থেকে দুজনকে ডাক দিই। ডাক দেওয়ার পরে তো দুজন এসে ধরার পরে তারপর নিয়ে যাই। নিয়ে গিয়ে তারপর যেহেতু ঠান্ডা ছিল তা হাত পা মানে যে ঘষে ঘষে গরম করার চেষ্টা করি। তারপর সকালে জ্ঞান ফেরার পর আমি ভাইকে জিজ্ঞেস করি যে ভাই তোমার সাথে কি হয়েছিল? তো বলে যে আমি যখন ওইখানে যাই তো দেখতে পাই একটা কালো অবয়ব আমার সামনে মাছ মাছ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আমি কে কে জিজ্ঞেস করার পরে সে আমাকে 2 হাত দিয়ে কাঁধার উপর একটা জোরে আছাড় মারে। তো আমি তখনই সেন্সলেস হয়ে পড়ে যাই। তো আমার আর কিছুই মনে নাই। তো ভাই ঘটনাটা এখানে শেষ হতে পারতো, কিন্তু না। তো রাসেল ভাই তারপরে আমরা আবার মাছ ধরা শুরু করি। এটা না ভেবে তারপরে আবার আমরা মাছ ধরা শুরু করি যে কালকে একলা ছিল, একলা গেছিল, আজকে তারপর আমরা 4 জন যাব। তো তারপরের দিনও ঠিক সেই একই শব্দ শুনতে পাই। তো আমরা 4 জন একসাথে উঠি। ওঠার পরে তো আমরা সেই খাসার দিকে যাই। যাওয়ার পরে তো একটা বড় একটা আলো যখন খাসার ওইখানে আসে, তো আসার পরে মাছগুলো আবার ওইভাবে বের করে যেহেতু খায়, তো আমরা 4 জনই সামনের দিকে এগোচ্ছি। এগোনোর পরে তো তো আমি দেখতে পাই রাসেল ভাই যে অবয়বটা, চোখ দুটো লাল টকটকে এবং মনে হচ্ছে যে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো আমরা 4জন যেহেতু ছিলাম, তো তারপরে সে ভ্যানিশ হয়ে যায় আমাদের সামনে। তো তারপরে দিন আমাদের 4 জনেরই অনেক জ্বর ছিল। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অডিও ক্লিপটা প্লে করবেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম। food.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আলাইকুম, আমি ইসরাত জাহান সাফিয়া। আমি ময়মনসিংহ থেকে বলছি। আজ আমার এবং আমার বোনের জীবনে ঘটে যাওয়া এক ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে বছর 2 আগে। আমি অনলাইন থেকে এক জোড়া কানের দুল আর তার সাথে কাঠের তৈরি ছোট্ট আয়না খচিত বক্স কিনি। বক্সটি এত সুন্দর যে আমি আমার যত কানের দুল ছিল আর নতুন যে কানের দুলটি কিনেছি সব ওই বক্সে রেখে দিতাম। আমার ছোট বোন বায়না করলো ওই নতুন কানের দুল জোড়া সে আগে পরবে। আমি মানা করিনি। ও 2-1 দিন পরার পর আমাকে বলে, আপু আমি আর কানের দুলগুলো পরবো না, আমি ব্যথা পাচ্ছি, আমার যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে আমার কানটা ছিঁড়ে যাচ্ছে। আমি ওর কথায় পাত্তা দিলাম না, বললাম যা রেখে দে, ওই বক্সে ঢুকিয়ে রাখ। একদিন আমিও হঠাৎ শখ করে ওই কানের দুল দুটি পরলাম। 2-1 দিন পরার পর হঠাৎ আমিও খেয়াল করলাম যে আমি ব্যথা পাচ্ছি, মনে হচ্ছে কানটা আমার ভারী হয়ে যাচ্ছে আর কানের লতিটা যেন লাল আর গরম হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আচ্ছা কানের দুলটা খুলে আবার বক্সে রাখি, তারপর আবার কিছুদিন পরে পরবো। কানের দুলটা খুলে রাখবো বলে
সেই কাঠের বক্সটা খুলি। দুলগুলো খোলার আগে হঠাৎ চোখে পড়ল সেই বক্সের আয়নার দিকে। দেখলাম কানটা লাল হয়ে আছে আর দুলগুলো যেন আকারে বড় হয়ে গিয়েছে আর যেন ভারী হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি তো অনলাইন থেকে খুব পাতলা সিম্পল একটা কানের দুল কিনেছি, তাহলে সেটা এত বড় ভারী কিভাবে হবে? আমি সাথে সাথে আমার ড্রেসিং টেবিলের আয়নাতে চেক করলাম, দেখলাম সব নর্মাল, পাতলা হালকা সেই কানের দুলটা। এবার আমি সন্দেহ দূর করার জন্য আমি আমার ছোট বোনকে ডাকি, বলি, তোর কানের ব্যথাটা কি কমেছে? ওটা আমার দিকে তাকিয়ে বলে, না আপু, এখনো কমেনি, আমি প্যারাসিটামল খাচ্ছি। ওকে বললাম, এবার এক কাজ কর, তুই আরেকবার এই কানের দুলটি পর। ও বলল, আচ্ছা ঠিক আছে পড়ছি, তবে খুলে ফেলবো কিন্তু এখনই। আমি ঠিক আছে, তুই আগে পর, পড়ার পর এই বক্সের আয়নার দিকে তাকা, তাকিয়ে দেখ। ও কিছুক্ষণ পর আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলে, আপু, কানের দুল জোড়া এত বড় আর ভারী দেখাচ্ছে কেন? আমি ওর কথায় কানের দিকে তাকালাম আর একবার সেই আয়নাটির দিকে তাকালাম, দেখলাম সব ঠিক আছে। আমি খালি চোখে আমার কাছে সেটা বড় মনে হচ্ছে না। ওকে বললাম, এবার ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাতো, দেখতো কিছু দেখতে পাস কিনা। ও বলে, না, এখন তো সব নর্মাল দেখাচ্ছে। এবার আমি বললাম, এখন আমি পড়বো আর বক্সটির দিকে আমি তাকাবো। সে আয়নাতে তুই খেয়াল করবি যে তুই খালি চোখে দেখতে পাস কিনা যে কানের দুলটি ভারী আর বড় দেখাচ্ছে কিনা। আমি বললাম, তুই দেখতে পাস এখন কানের দুলটি যে ভারী আর বড় হচ্ছে? ও বলে, না তো, আমি দেখতে পাচ্ছি না, সব নর্মাল। তার মানে আমরা দুজনই বুঝলাম যে ওই কানের দুল জোড়াটি পরে যে বক্সের আয়নার দিকে তাকাবে সে ওই দুলটি বড় আর ভারী দেখতে পাচ্ছে, আর অন্য কেউ সেটা দেখতে পাচ্ছে না। খালি চোখে সব নর্মাল, সেটা ড্রেসিং টেবিলেই হোক আর সেটা কানের দুল না পরেই হোক। এবার ও বলল, আপু, কিছু সমস্যা আছে। আমিও বললাম, আমি একবার ভেবেছিলাম বোধহয় আয়নার প্রবলেম, যে কিছু আয়না আছে না যে যে কাছের জিনিসকে অনেক বড় দেখায়, আবার অনেক দূরের জিনিসকে অনেক কাছে দেখায়, বা এরকম আমি ভেবেছিলাম যে এই টাইপের আয়না হতে পারে। ও বলো, শোনো আপু, একটা কাজ করি, আমাদের যে তালিমের হুজুর আন্টি আছে ওনার সাথে কথা বলি। ঠিক আছে, বলি। তো ওই আন্টিটার কাছে আমি গেলাম, আমরা সব খুলে বললাম যে এরকম সমস্যা, কি করা যায়। উনি বলল যে তোমরা এক কাজ করো, ওই কানের দুল আর ওই বক্সটি আমার কাছে নিয়ে আসো। নিয়ে উনি কিছুক্ষণ দেখলেন, দেখার পরে বললেন, তোমরা আমার সাথে আগামীকাল দেখা করো। আমরা ওনার কথা মতো পরের দিন দেখা করতে গেলাম। উনি বললেন যে এই কানের দুল আর বক্সটি একটি জিনের, তোমাদের কুফরি করার জন্য ওই জিনটিকে কেউ লেলিয়ে দিয়েছে। আমি অবাক হলাম, আমি অনলাইন থেকে কিনলাম, তাহলে এই জিনিসটা কে পেলো বা কে আমাকে কুফরি করলো আমি বুঝলাম না। উনি বললেন, হয়তো অনলাইন থেকে তুমি যে অর্ডার করেছো তোমার কাছের কেউ তোমাদের দুই বোনকে ক্ষতি করার জন্য হয়তো কুফরি করেছে, তারপর সে তোমাকে এনে দিয়েছে। আমি বললাম, আমি তো এটি ডেলিভারিতে আমার ডেলিভারি বয় এসে আমাকে দিয়ে গিয়েছে। ওই হুজুর আন্টিটি বললেন, তুমি তাকে দেখেছো? আমি বললাম, না, ঠিক খেয়াল করিনি, অতটা ভাবিনি। আচ্ছা, যে এটি তোমাকে দিয়েছে বা যেভাবে হোক, যে মাধ্যমেই হোক তোমার কাছে পৌঁছেছে, উনি তোমার ক্ষতি চেয়েছেন। তোমরা দুই বোনের মধ্যে যদি এই কানের দুল কেউ টানা 4 থেকে 5 দিন পড়তে, তাহলে তোমাদের ক্ষতি হতো।
এখন আমাদের চিন্তা লাগছে যে আসলে কি মানে আমাদের কোনো ক্ষতি হবে কিনা, বা উনি বলেন না, হুজুর আন্টি বলেন না, তোমরা চিন্তা করো না, আমি ওটা তোমাদের কুফরি থেকে কাটিয়ে নিয়েছি, কোনো সমস্যা হবে না আশা করি। তবে হ্যাঁ, তোমরা সাবধানে থেকো, আমি এখনো সেটা খুঁজে পাইনি কে তোমাদের ক্ষতি করতে চাচ্ছে। এই ছিল আমাদের দুই বোনের ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন। আমি সোহাগ মাহমুদ উত্তরা থেকে বলছিলাম। যে ঘটনাটা নিয়ে এসেছি সেটি একটি পুকুর নিয়ে। আমি ওই পুকুরের আশেপাশে ঘুরে জানতে পারি যে ওই পুকুরটি সবাই দিঘি নামে জানতো, মানে সবাই দিঘি নামে জানতো পুকুরটির নাম। তো পুকুরটি নাকি এক রাতের মধ্যেই হয়েছিল, সেটা আমি জানতে পারি যে জিনেরা করেছিল এই পুকুরটি। ওই জায়গায় কিছু মুরব্বী লোক বলেছিল যে জিনেরা এই পুকুরটি তৈরি করেছে। পুকুরটি এই পর্যন্ত কেউ বলতে পারেনি কতটুকু গভীর। পুকুরটিতে একটি মাছ ছিল যেটি আনুমানিক 6 ফুটেরও বেশি ছিল, যেটির কপালে সিঁদুর দেওয়া ছিল। দেখতে খুবই ভয়ানক ছিল, কারণ 6 ফুটের একটি মাছ কত বড় হতে পারে এটা আপনি সবাই জানে। মাছটি দেখে একটি লোক খুবই লোভ করে, যার কারণে ওই মাছটি শিকার করার জন্য সে প্রস্তুতি নেয়। সেই মাছটিকে দেখেও ফেলে, সে কুচ দিয়ে সেই মাছটিকে আঘাত করে, যার ফলে মাছটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর সেই মাছটিকে খুঁজে পায়নি। এদিন রাত থেকে তার খুবই জ্বর আসে, অনেক জ্বর। সে জ্বর আসার 7 দিনের মাথায় সেই লোকটি মারা যায়। এ থেকে ওই জায়গায় আশেপাশে যারা ছিল তারা খুবই সতর্ক হয়ে যায়, ওই মাছটি দেখলে কেউ আর আঘাত করতে যায় না। এরপর একদিন ছোট ছেলে মেয়ে, 6 থেকে 7 বছরের ছেলে মেয়ে ওই পুকুরে নামে গোসল করতে, কেউ দেখতে পায়নি তাই নেমে যায়। তাদের দুজনের পা ধরে কি যেন একটা টান দিয়ে তাদেরকে নিয়ে যায়, তাদের খুঁজে পাওয়া যায় না ওই পানির থেকে। খুঁজে পাবে কি করে, মানে পুকুরে কোনো কিনারাই ছিল না নামার মতো। তবুও বাচ্চারা কিভাবে নেমে গেছিল কেউ বলতে পারেনি। 3 দিন পরে ওই 2 বাচ্চার লাশ ভেসে ওঠে। পায়ের মধ্যে লতা পাতা পেঁচিয়ে ছিল, এটাই শুধু দেখেছিল, আর কিছু তারা কিছু পায়নি। এই ঘটনা থেকে একটু পিছিয়ে চলে যাচ্ছি, কারণ আমার কোনোটা খেয়াল ছিল না, এখন মনে পড়লো। হলো আগে কারো বাড়িতে বিয়ে হলে, যে বিশেষ করে যারা গরিব ছিল তারা তো আর খরচ করতে পারতো না, নাকি তারা স্বপ্নে দেখতে পারতো যে ওই পুকুর থেকে হাড়ি পাতিল চাইতে বলা হচ্ছে। মানে ওই জিনেরা ওই যার বাড়ির অনুষ্ঠান তারে মুরব্বীদের দেখাতো যে আমার পুকুরে আসো, পুকুরে এসে তোমরা যা চাইবা তাই পাবা। তেমন করে মানুষ চেয়েছিল, নাকি যেটা জানতে পারে চেয়েছিল সবাই পেয়েছিল, যেমন হাড়ি পাতিল এগুলো, অন্য সব কিছু জিনিসপত্র না যেগুলো বিয়েতে রান্না বান্নার কাজে ব্যবহার করে ওইসব জিনিসপত্র। মধ্যে আর একটা শর্ত ছিল যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই পুকুরে ভাসিয়ে দিতে হবে, যাতে পরবর্তী অন্য কোনো লোক আবার চাইলে পেতে পারে। ওই জিনিসগুলো নাকি অনেক দেখতে খুবই সুন্দর ছিল, পিতলের। মহিলা ওই পিতলের একটা বাটি থেকে খুব লোভ করে এবং পিতলের একটা বাটি রেখে দেয়। বাটিতেই রেখে দেওয়ার পরে বাকি যে সব জিনিস হাড়ি বাতিল ছিল ওগুলো ওই পুকুরে আর ডুবতে ছিল না, যার কারণে সবাই হায় উতাস করতে থাকে যে কি হলো, যে এগুলো কেন ডুবে যাচ্ছে না, হয়তো বা কোনো সমস্যা হয়েছে। প্রত্যেকতে নাকি জানা যায় যে ওই পুকুরের আশেপাশে যেগুলো বাড়ি ছিল সবাই নাকি স্বপ্নে দেখেছিল যে একটি জিনিস যেটি পায়নি, যে কারণে বাকি জিনিসগুলো ডুবে যাচ্ছে না। এখন সবাই খোঁজাখুঁজি শুরু করলো যে কি জিনিস বাকি রয়ে গেলো যার কারণে এগুলো ডুবছে না। এই মহিলা ওই ছোট একটা বাটি রেখে দিয়েছিল, ওই মহিলাকে স্বপ্নে বারে দেখানো হচ্ছিল যে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দাও, নাহলে তোমার পরিবারের ক্ষতি হবে।
হইল নাসিরবান্দা, উনি আর ওগুলো ফেরত দেনে। এরপর থেকে ওই মহিলার বাড়িতে একটা পর একটা অঘটন করতে থাকে। প্রথমত তার মেয়ে অসুস্থ হয়ে মারা যায়, তারপর তার স্বামী এক এক করে সবাই মারা যেতে থাকে। তারপর লাস্টে ওই মহিলাটাও মারা যায়, যেটা জানতে পারি ওই এক সামান্য একটা বাটির জন্য। তারপর ওই বাটিটা পুকুরে ফেরত দেওয়া হয়। এরপর থেকে যে ওই জিনিসপত্রগুলো ডুবে যায়, এরপরে আর কেউ চাইলে পায়নি, এরপরে কোনোদিন আর বেসেও ওঠেনি। হোক, 2016 সালে ঘটনায় আমি চলে আসছি, যেটি আমার নানার সাথে ঘটেছিল। ওই পুকুরকে নিয়েই আমার নানা ওই পুকুরটি পানি সেচে দেখতে চেয়েছিল যে ওখানে কি আছে বা কি সমস্যা। তার জন্য সে 16টি পাম্প লাগিয়েছিল পুকুরটি সেচার জন্য, কিন্তু সে পারেনি। শেষ পর্যায়ে যখন আঁটু সমান পানি ছিল, মাঝখানে একটি কুয়া দেখা গেছিল, যেটা অনেকে নলকূপ বলে, যেটা কূপ বলে। এক এক দেশে এক এক রকমের ভাষা, যেটা আমরা যেটা বলি কুয়ো বলি। পুকুরে মাঝখানে একটা কুয়ো দেখা যায়। ওই সব পানি সেচে ফেলেছিল, কিন্তু কুয়োর পানিটা সেচতে পারেনি। যেটা জানতে পারা যায় যে 16 মিনিটে ওই পুকুরটি আবার নতুন করে পুনরায় ভরে যায়। ভরে যায় এবং ওই 16টি পাম্পই সাথে সাথে নষ্ট হয়ে যায়। তারপর আর কেউ সাহস করেনি ওই পুকুরটি শেষের জন্য। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আশা করি ঘটনাটা ভালো লাগবে, আর শেয়ার করার জন্য খুবই অনুরোধ করলাম। আমার এটা প্রথম ঘটনা, শেয়ার করলে আমি আরো ঘটনা আছে পাঠাবো। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। .com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, কারণ আমি জানি সবসময় আপনি ভালোর দলে থাকেন। আমি ভূত এফএম এর একজন সাবেক নিয়মিত শ্রোতা, বর্তমান ভূত.com এর নিয়মিত শ্রোতা। ভূত এফএম এর ভূত.com এর প্রত্যেক এপিসোড আমি শুনেছি। আমি প্রায়ই সুযোগ পেলে ঘটনা সংগ্রহের চেষ্টা করি। ঘটনা সংগ্রহ করা আমার একটা নেশায় পরিণত হয়েছে। ইতোপূর্বে 3টা ঘটনা পাঠিয়েছি ভূত.com এ। দুঃখজনক হলেও সত্য, কোনোটাই সিলেক্ট হয়নি। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, অথবা ভয়ের তেমন কিছু ছিল না। হয়তো ভূত.com কর্তৃপক্ষ বিশ্বাস করেনি। কি কারণে সিলেক্টেড হয়নি সেটা জবাব আমি চাচ্ছি না। সিলেক্টেড করা না করা রাসেল ভাইয়ের ব্যাপার। আমার কাজ ঘটনা সংগ্রহ এবং তা ভূত.com এ পাঠানো। চলতি বছরে ফেব্রুয়ারিতে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে নীলফামারী ভ্রমণ করি। সেখানে রুদ্র নামে এক ভাইয়ের সাথে পরিচয় হয়। মূলত তার কাছ থেকে এই ঘটনাটা কালেক্ট করি। এই ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আপনি নিজেই পড়ে শোনাবেন, আর যদি সিলেক্টেড না হয় তবে মনে কোনো কষ্ট থাকবে না। আর কথা না বাড়িয়ে ঘটনায় গেলাম। ঘটনাটা 2003 সালের মাঝামাঝি নীলফামারী জেলার চরের হাট নামক একটি জায়গায় ঘটে। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম ছিল রুদ্র। রুদ্র ভাই আমাকে যেভাবে ঘটনা বলেছেন ঠিক সেভাবে আমি গুছিয়ে লেখার চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করবেন। আমি খুব ভালো একজন ক্রিকেটার, তবে স্থানীয় পর্যায়ে। প্রায় সময়ই পাশের এলাকার ছেলেরা আমাকে ভাড়া করে নিয়ে যেত, তবে সেটা ইউনিয়নের মধ্যে। 6-8-2003 আমি তখন 8ম শ্রেণীতে পড়াশোনা করি। পড়াশোনায় মনোযোগ একেবারেই কম। প্রেমটা ছিল ব্যাট বলের সাথে, পড়াশোনা কখনোই করতাম না। শুধুমাত্র নামেই ছিলাম ছাত্র, বাস্তবে নয়। সারাক্ষণ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতাম। এর জন্য মা, বাবা, বড় ভাই কিছু না বললেও মেজো ভাই আমাকে অনেক শাসন করত। আমি যখন একা থাকতাম তখন সে আমাকে অনেক বেশি পেটাতো। অনেক সময় অজ্ঞান হওয়ারও নজির আছে। যা হোক, এসব কথা বলতে চাচ্ছি না, তবে একটা কথা না বললেই নয়। আমি ছিলাম অত্যন্ত সাহসী, যা এলাকার সকলেই কম বেশি অবগত ছিল। আসলে ভয় শব্দটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে ছিল না। একদিন রাতে আমার ঘরে হঠাৎ ঠক ঠক শব্দ। তখন 10টা। যেহেতু আমার বাসা প্রত্যন্ত এক গ্রামে, তাই বিদ্যুৎ তখন আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছয়নি। হ্যারিকেন ছিল আমাদের আলো পাওয়ার প্রধান উপায়।
আমি হ্যারিকেনের পাওয়ার বাড়িয়ে দিলাম এবং দরজার কাছে গিয়ে দরজা খুললাম। দেখি 15 বছরের এক কিশোর আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি রুদ্র? আমি বললাম, জি আমি রুদ্র। সে কিশোর ছেলেটা আমাকে বলল, তুমি কি কালকে চরের হাটে ক্রিকেট খেলতে যেতে পারবে? তো আমি বললাম, অবশ্যই, ক্রিকেট যেখানে আমি সেখানে, যে কোনো উপায়ে যাব। সেই কিশোর আমাকে বলল, তাহলে কাল এসো। আগামীকাল চরের হাট মাঠে একটা নাইট ম্যাচের আয়োজন করা হয়েছে, তোমাকে আমাদের টিমে খেলতে হবে। বলে রাখা ভালো, চরের হাট অনেক বড় একটা স্কুলের মাঠ এবং সেখানে বিদ্যুৎ আছে, বেশ উন্নত একটি এলাকা। সেই চরের হাটে আছে অনেক বড় কবরস্থান এবং অনেক বড় শ্মশানও বলতে গেলে। অত্র এলাকায় রাজধানী চরের হাট, কিন্তু সেখানে কোনো বাজার বসত না, তাই চরের হাটে রাস্তা সবসময় জনশূন্য থাকতো। আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে চিনলাম না। জবাবে সেই কিশোর বলল, সর্দার পাড়ায় আমার বাড়ি। কোনো এক মাধ্যমে জানতে পারলাম তুমি অনেক ভালো ক্রিকেট খেলতে পারো, সেজন্য তোমার কাছে আসলাম। তুমি খেলতে আসলে তোমাকে 50 টাকা দেব, হারলেও দেব, জিততে তো দিবই। আমি তার কাছে খেলার সময় জিজ্ঞেস করলাম, জবাবে সেই কিশোর ছেলেটা আমাকে বলল রাত 8টায়। আমি বললাম, রাতে কিভাবে খেলবো? এর আগে কোনোদিন রাতে তো ক্রিকেট খেলিনি। রাতে খেলা হয় টিভিতে, কিন্তু গ্রামে কিভাবে সম্ভব? সে কোনো জবাব দিল না, শুধু বলল, যথাসময় আসার চেষ্টা করো। যাই হোক, পরের দিন সন্ধ্যায় আমি একটা সাইকেলে করে চরের হাটের দিকে যাত্রা করি। প্রায় 3 কিলোমিটার রাস্তা আমি আমার মতো গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছিলাম। হালকা কুয়াশা ছিল, মনে মনে চিন্তা করছি এই কুয়াশার রাতে কিভাবে খেলা হবে। এসব ভাবতে ভাবতে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর একটা পুরনো বাঁশের ব্রিজের ওপরে উঠলাম। ব্রিজের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই এবং চারিদিকে বালিতে ভরা, যেহেতু শীতের সময় তাই পানি নেই। বর্ষাকালে অনেক বেশি পানি থাকে। ব্রিজের ওপরে দেখি আনুমানিক 50 বছরের একজন বয়স্ক মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো। আমি সাইকেলের বেল দিলাম, কিন্তু উনি সাইড দিলেন না। বাধ্য হয়ে আমি সাইকেল দাঁড় করালাম। কিছু বলার আগে লোকটা জিজ্ঞেস করছে, চরের হাটে যাচ্ছ নিশ্চয়ই? আমি বললাম, জি আঙ্কেল। উনি বললেন, ওদিকে যেও না তুমি, চরঘাটের পাশে একটা কবর আছে, ওখানে লাশ দাফন হবে, তুমি যেও না, ওখানে কোনো খেলা হবে না। আমি ওনার কথার কোনো গুরুত্ব দিলাম না। সেই সময়ে ওনার কথার গুরুত্ব দিলে হয়তো আমার জীবনে এমন করুণ অবস্থা হতো না। তো আমি সাইকেল চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আওয়াজ আসছে, এই ছেলে, তোমাকে না আমি নিষেধ করছি, কেন তুমি আমার কথা শুনতে চাচ্ছ না? আমি বলছি যেও না। আমি সাইকেল দাঁড় করালাম ওনাকে দেখার জন্য, কিন্তু ওনাকে সেখানে দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ আসছে, ওখানে যেও না, ওখানে যেও না। একটু ভয় পেলাম। রাস্তা জনশূন্য, শীতের রাত, মাঝারি কুয়াশা। আমি আর আগু পিছু কিছু না ভেবে সাইকেল চালিয়ে চরের হাট পৌঁছালাম। চরের হাটে গিয়ে দেখি কোনো কিছুই নেই, নেই কোনো আয়োজন, কি শুনশান নীরবতা, মাঝে মাঝে শেয়ালের ডাক। আমি বিস্মিত হলাম, তাহলে ওই লোকটার কথাটাই ঠিক ছিল। এসব ভাবতে ভাবতে সাইকেলে উঠে রওনা দেব, এমন সময় রুদ্র বলে ডাক দিল সেই কিশোর, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, কোনো খেলোয়াড় নেই, লাইট নেই, এখানে কোথায় খেলা হবে? সেই কিশোর ছেলেটা বলল, আমার সাথে এসো। এরপর আমি বললাম, তুমি আমার সাথে দুষ্টুমি করছো কেন? আমি খেলতে যেতে পারবো না। তখন ছেলেটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখলাম, আর বলছে, তোমাকে যেতেই হবে। সেই কিশোর ছেলেটা আমাকে বাধ্য করলো তার সাথে যেতে। পথিমধ্যে তাকে আমি জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছুই বলল না, বলল, চলো। যাওয়ার সময় রাস্তায় অনেক প্রশ্ন করলাম, কিন্তু আমার ছুড়ে দেয়া প্রশ্নের যথাযথ জবাব না দিয়ে শুধু বলছে, আমার সাথে চলো। আমি একটু চালাক, বললাম, সাইকেলটা ওখানে আছে, আমি গিয়ে একটু নিয়ে আসছি। সে আমাকে বলল, ওইখানেই থাক। আমি কোনো ক্রমেই তার কথা শুনলাম না, একটা ধমক দিলাম। কিশোর ছেলেটা বলল, ঠিক আছে, সাইকেল নিয়ে আসো। আমি তাড়াতাড়ি সাইকেলের কাছে গেলাম, ভাবলাম তাড়াতাড়ি কেটে পড়ি, সাইকেলে উঠে রওনা দেবো। এমন সময় দেখি কিশোর ছেলেটা আমার সামনে হাজির। সে জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? আমি বললাম, তোমার কাছে যাচ্ছি। সে বলল, মিথ্যাচার করো না, এর ফলাফল ভয়াবহ হবে, চলো আমার সাথে। ততক্ষণে বুঝতে বাকি রইল না প্যারানরমাল কিছু ঘটতে যাচ্ছে আমার জীবনে। তবুও বুকে সাহস নিয়ে রওনা দিলাম। সেই ছেলেটাকে অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু না, কোনো জবাব নেই, শুধু বলছে, চলো আমার সাথে চলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকেই সামনে একটা অভিজাত বাড়ি, এক অন্য জগৎ। আমি অবাক হলাম, এই চরের হাটের মতো অজপাড়া গায়ে এমন বাড়ি কল্পনা করা যায় না। অনেকটা স্বপ্ন মনে হলো। গায়ে চিমটি মেরে দেখলাম ব্যথা পাচ্ছি। ভাবলাম, সত্যিই তাহলে আমি এই বাড়ির সামনে, এমন সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এত সুন্দর বাড়ি তো আমি ঢাকা শহরেও দেখিনি। যাই হোক, বাড়ির ভিতরে গিয়ে তো রীতিমতো হতভম্ব।
এত সুন্দর সাজসজ্জা করা রুম আমি কোনো দিনও দেখিনি, আর এভাবে কোনো রুমে সাজসজ্জা হতে পারে এটাও আমার কল্পনার বাইরে ছিল। ছোট্ট কিশোর ছেলেটা আমাকে তার বাবার রুমে নিয়ে গেলেন এবং বাবাকে বললেন, তুমি যে একটা সাহসী ছেলেকে আনতে বলেছিলে, এই ছেলেটা অনেক সাহসী, দেখো কত সাহসী, এতক্ষণে তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে তার বাবাকে এ কথা বলে চলে গেল। সেই বয়স্ক লোকটা আমাকে বলল, শোনো, ভয়ের কিছু নেই, তোমরা মানুষ, আমরা জিন জাতি। এ কথা শুনে আমার পায়ের নিচে কোনো মাটি নেই, ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাকে দিয়ে একটা কাজ করাবো। অনেকদিন থেকেই একটা সাহসী ছেলে খুঁজছি। তিনি আমাকে বললেন, কিছুদিন আগে বাঁশখালী গ্রামে একটা লোক মারা গেছে, তার দাফন চরেরহাট কবরস্থানে হয়েছে। আজ রাতের 7 দিন শেষ হবে, সুতরাং আজ রাতেই তোমাকে সেই কবর থেকে সেই লাশটা তুলে আনতে হবে। এই কথা শুনেই আমি অজ্ঞান। জ্ঞান ফিরে দেখি সেই বয়স্ক লোকটা আমার সামনেই মেঝেতে। আমি কেঁদে কেঁদে বললাম, আঙ্কেল, আমাকে বাড়ি যেতে দেন, আমার মা অনেক চিন্তা করবে। উনি কোনো কথার পাত্তাই দিলেন না, উল্টো খেপে গিয়ে বললেন, লাশ তোমাকে তুলতেই হবে, চলো তাড়াতাড়ি চলো, কোনো উপায় নেই। আমাকে বললেন, দেখো ওখানে একটা জায়নামাজ আছে, ওটার উপরে দাঁড়াও। আমি বাধ্য হয়ে সেই জায়নামাজের ওপরে দাঁড়ালাম। কিছু বুঝে ওঠার আগেই আমি সেই চরেরহাটের কবরস্থানে উপস্থিত। চিন্তা করলাম পালিয়ে যাই, কিন্তু সাইকেল তো সেই বাড়িতে, যাব কিভাবে? সাইকেলের চিন্তা বাদ দিয়ে দিলাম দৌড়, পালিয়ে যাই, দৌড় দিলাম। এমন সময় একটা আওয়াজ, কই যাচ্ছিস? লাশ না তুলে দিয়ে গেলে তোকেই লাশ হতে হবে। আমি কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হোঁচট খেলাম এবং পড়ে গেলাম। চারিদিকে তাকিয়ে দেখি মাটি। আমি চিৎকার করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি একটা কবরে শুয়ে আছি। কোথা থেকে যেন আওয়াজ আসলো, যদি তুমি কবর খনন করে লাশটা তুলে আনতে পারো তাহলে তোমাকে সম্মানের সাথে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেব, অন্যথায় তোমাকে কবরের মাটিতে ফেলে। আমি বললাম, আপনার কথায় রাজি। তাড়াতাড়ি আমাকে তোলেন। আওয়াজ আসলো, চেষ্টা করো, উঠে আসতে পারবে। যেই কথা সেই কাজ। আমি কবর থেকে উঠে আসলাম। চেয়ে দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। আমি তাহলে এতক্ষণ এই লাশটির উপরে শুয়েছিলাম। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি আমি সেই জায়গাতে রয়েছি। পুনরায় আওয়াজ আসছে, তোমাকে লাশটা তুলতে হবে, যদি না তুলতে চাও তাহলে সেই লাশের সাথে তোমাকে জীবন্ত কবর দেয়া হবে। আমি বললাম, আমাকে কি করতে হবে বলে দেন। দেখি হঠাৎ 5টা সাদা পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমার কাছে এসে দাঁড়ালো। ওনারা বলল, আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করো। আমার হাতে একটা কোদাল দিয়ে বলল, এই জায়গাটা খনন করো। আমি তাদের কথা মতো খনন করছি। যদিও বা এই দুনিয়াতে আমি নেই, আমি ভাবছিলাম, তারপরও বাধ্য হয়ে খনন করছি। কবর খনন শেষ করে সেই লোকগুলি আমাকে বললেন, কবরে নেমে পড়ো, এরপর কোমরের দিকে ধরে লাশটি কাঁধে নাও। আমি বললাম, একা পারবো না। জবাবে তারা বলল, না পারলে সেই লাশের ওপর শুয়ে পড়ো। আমি বললাম, আপনারা 5টা মানুষ দাঁড়িয়ে দেখছেন। জবাবে ওনারা বলল, এই ছেলে, আমরা মানুষ হলে তোমাকে প্রয়োজন পড়তো না, যা বলছি তাড়াতাড়ি করো। কি আর করার। তাদের কথা মতো লাশের কোমর ধরে কাঁধে তুলে সেই মুহূর্তে লাশ থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে সদ্য দাফন করা হয়তো কোনো লাশ, অথচ লাশটি 7 দিন আগে দাফন করা হয়েছে। যাই হোক, লাশটি কাঁধে নিয়ে উপরে উঠতেই দেখি লাশের কফিন নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং তারা বললেন, এই কফিনের উপর লাশটি রেখে দাও। আমি তাদের কথা মতো কাজ করলাম। এরপর দেখি অনেক সাদা পাঞ্জাবি এবং টুপি পরিহিত অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, নামাজের কাতারের মতো করে। 4 জন মানুষ লাশের কফিন কাঁধে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে জানাজা পড়ানোর জন্য রেখে দিল। জানাজা শুরুর সময়ে অনেকেই বক্তব্য দিলেন, কিন্তু সেটা আরবি ভাষায়, এজন্য আমি কিছু বুঝতে পারলাম না। বক্তব্য শেষে জানাজা ইমামতি করলো সেই ছেলের বাবা। এই মুহূর্তে আমার কোনো ভয় ছিল না, কারণ চারিদিকে অনেক মানুষ, যদিও বা তারা সকলেই জিন, তবু আল্লাহ হয়তো ওনার গায়েবী মদত দিয়ে আমার ভয় কাটিয়ে দিয়েছেন। জানাজা শেষ হলে পুনরায় আমাকে লাশটা কবরে রাখতে বললেন। আমি কষ্ট করে লাশটা কবরে রেখে দিলাম। কোনো সাহায্য করল না কেউ। এর মধ্যে একজন বলল, বাবা, আমাদের ক্ষমতা নেই মানব জাতির কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দেওয়ার। আমি একাই লাশটি কবরে রেখে দিলাম। আমার চারপাশে অসংখ্য মানুষ দোয়া কালাম পড়ছে, কিন্তু তাদের হাত দিয়ে কোনো কাজ করছে না। তবে সেই মুহূর্তের কথা ভাবলে মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সাহায্য করেছে। না হলে সেই একাই একটা লাশ কবর থেকে তুলে পুনরায় সেটা কবরে স্থাপন করা আমার পক্ষে সম্ভব ছিল না। যে কাজ 5-6 জন মানুষ মিলে করে, সেটা কিভাবে একাই সম্পন্ন করলাম আমি জানি না। এই একাই মাটি চাপা দিয়ে
দাফন সম্পন্ন করলাম। লাশ দাফন শেষে আমি আমার আশেপাশে যে সকল মানুষ ছিল মুহূর্তে তারা লাপাত্তা, একটা মানুষও নেই আমার আশেপাশে। সেই মুহূর্ত থেকে আমার অনেক ভয় হচ্ছিল। ভয় আর ভয়, সেই সন্ধ্যা থেকে ভয়ই শুরু হয়েছে। ভয় পেয়ে কি লাভ, বেঁচে আছে এটাই বড় কথা। যেই কথা সেই কাজ, গায়েবী আওয়াজ, একটু সামনে যাও, তোমার সাইকেল আছে, সেটা নিয়ে বাড়িতে চলে যাও। এরপর এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাকে দেবেন কোনো একদিন। এই কথাগুলো বলার পর আর কোনো আওয়াজ আসলো না। যাই হোক, একটু সামনে গিয়ে দেখি আমার সাইকেল একটা গাছের সাথে হেলান দিয়ে রাখা। আমি সাইকেল সামনে নিয়ে গেলাম এবং পুষে পড়লাম সাইকেলটাতে। বাড়ি যাওয়ার চিন্তা করলাম। এমন সময় পুনরায় একটা আওয়াজ আসলো, আজ রাতে তোমার সাথে যা ঘটলো কারো কাছে বলবে না, যদি কেউ জানতে পারে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কোনো আওয়াজ না আসায় আমি রওনা দিলাম। বিপদ যেন পিছু ছাড়ছে না। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু সেই ব্রিজের কাছে যাওয়ার পরে সেই বয়স্ক লোকটা আমার সামনে এসে দাঁড়ায়, যিনি চরের হাটে যেতে আমাকে নিষেধ করেছিলেন। উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে বলছেন, তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চরের হাট কেন গিয়েছো? আমি বললাম, ভুল হয়েছে, বুঝতে পারিনি। উনি আমাকে বললেন, তোমার কোনো ক্ষমা নেই, আজ তোমার শেষ রাত। একথা বলেই মুহূর্তে তার আকৃতি পরিবর্তন করে সেই মুহূর্তে সেই বয়স্ক লোকটা মাথা ছিল না এবং চোখ দুটো বুকের ওপর এবং হাত ছিল একটা পা। এটা দিয়ে সে বিকট চিৎকার করে আমার দিকে তেড়ে আসছে এবং বলছে, এটাই তোর শেষ রাত, মৃত্যুর জন্য প্রস্তুত হরে মানব সন্তান। এই কথাগুলো যে কি পরিমাণ ভয়াবহ ছিল তা আমি ছাড়া উপলব্ধি করার ক্ষমতা আর অন্য কারণেই। সেই ভয়ানক কথা এবং দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং সেই সাথে আমার জীবনের কালো রাতের সমাপ্তি ঘটে। পরের দিন আমি আমাকে বিছানায় আবিষ্কার করি। দেখি আমার কাছে আমার মা বাবা বসে আছে এবং বাড়িতে অনেক মানুষ, অনেক দূর থেকে বড় বড় কবিরাজগণ এসেছেন। তারা আমার জ্ঞান ফেরার অপেক্ষায় আছেন। আমার বাবাকে এবং আমার মাকে কবিরাজগণ বলেছিলেন তার জ্ঞান ফেরার পর কোনো কিছু জিজ্ঞেস না করতে। যাই হোক, যেই কথা সেই কাজ। মা বাবা আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি কবিরাজদের জ্ঞান ফেরার বিষয়টি জানলেন। 4 জন কবিরাজ আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি ব্রিজের ওপর কিভাবে গেলাম। আমি কবিরাজগণকে সবকিছু খুলে পড়লাম। তারা একথা শুনে হতভম্ব হয়ে গেল। আমি বললাম, এসব কাজ কিভাবে করতে সক্ষম হলাম? মাত্র 14 বছরের একটা কিশোরকে এত কিছু কিভাবে সম্ভব হলো? যাই হোক, তখন কবিরাজগণ একটা ঘটনার কারণ উদ্ঘাটন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তুলারাশির কাউকে নিয়ে আসতে বললেন। অনেক খোঁজাখুঁজির পর একটা 25 বছরের যুবকের সন্ধান পাওয়া গেল। তার ওপরেই কবিরাজগণ জিন ভর করানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং অনেক মন্ত্র পাঠ করে সেই যুবকের গায়ে জিন ভর করালেন। কবিরাজগণ যখন নিশ্চিত হলেন তিনি জিন হাজির করতে পেরেছেন, সেই জিনের কাছে জানতে চাইলেন এই ছেলের সাথে কেন এসব ঘটনা ঘটলো। প্রথমে কিছু বলতে চাচ্ছিল না। কবিরাজগণ জানতে চাইলেন, তুমি কেন বলতে চাচ্ছ না? জবাবে জিনটি বলল, তারা অনেক শক্তিশালী, আমি যদি বলে দেই তাহলে আমার ক্ষতি হবে। ঠিক তখনই কবিরাজের কাছে থাকা মোটা লাঠি দিয়ে বেধড়ক তাকে পেটানো শুরু করলো এবং বোতলে ভরে রাখার হুমকি দিলে তখন সেই জিন সব বলতে রাজি হয়। সেই জিন বললেন, 7 দিন আগে বাঁশখালী নামক একটা এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছিলেন। সে ছিল খুব পরহেজগার এবং ভালো মানুষ, আর ওনার জানাজায় ইমাম সাহেব ভুল করেছিলেন বিধায় জিনরা সিদ্ধান্ত নেয় আবার জানাজা পড়ানোর। কিন্তু একটা বিপত্তি, জিনেরা কখনো কবর থেকে লাশ তুলতে পারে না। তাই একজন সাহসী মানুষ খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর রুদ্রকে পায় এবং অনেক কৌশলে তাকে চরেরহাট কবরস্থানে নিয়ে যেতে সক্ষম হয়। তবে যারা রুদ্রকে ব্যবহার করেছে তারা রুদ্রর কোনো ক্ষতি করেনি। একটা খারাপ জিন, যিনি চাচ্ছিলেন পুনরায় সেই লাশের জানাজা না হোক এবং এই জন্যই রুদ্রকে মারতে চেয়েছিল, সেই জিনগুলো এসে তাকে রক্ষা করে এবং সকাল পর্যন্ত তারা পাহারা দেয় এবং রুদ্র আজ বেঁচে আছে, অন্যথায় সেদিনই তাকে মরে যেতে হতো। ওদের কারণেই বেঁচে আছে। যাই হোক, এরপর কবিরাজগণ সেই যুবকের শরীর থেকে জিন নামিয়ে নেয়। পরবর্তী সময়ে আমাকে কিছু তাবিজ দেয় এবং আস্তে আস্তে আমি স্বাভাবিক হই। সম্মানিত লিসেনার্স, ঘটনাটা আমার সাথে ঘটেনি, রুদ্র নামক এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে টাইপ করেছি এবং আমার মন গড়া কোনো ঘটনা বা কথা এখানে নেই, আমি সংযোজন করিনি। আপনারা সকলেই রুদ্র ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন এই ত্যাগের পুরস্কার দান করেন। মোহাম্মদ হাসান, স্থান প্রকাশে অনিচ্ছুক।
এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এরকম ঘটনা আমি জানি আপনাদের কাছে আরো আছে, যদি থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আর এইরকম ঘটনা আসলে আমরা বেশি বেশি করে চাই। দেখুন, এইরকম ঘটনা আমার কাছেও খুব নতুন। এই টাইপের ঘটনা কিন্তু আমরা সচরাচর পাই না। এই টাইপের ঘটনা পাই না এই কারণেই যে এরকম ধরনের ঘটনা কোথায় পাবো, যেখানে জিনরা একজন মানুষকে দিয়ে কবর থেকে লাশ তুলতে বলে। এটা তো ব্ল্যাক ম্যাজিশিয়ানদের ক্ষেত্রে শুনেছি, কিন্তু এইটা একটু অভিনব একটা ব্যাপার। সো আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন। এবং এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি যে তিনি আরো ঘটনা পাঠাবেন ভবিষ্যতে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে ধৈর্য নিয়ে এই বড় ঘটনাটি, এই লম্বা ঘটনাটি শোনার জন্য। আশা করছি কিছুটা হলেও আপনাদের মনে আনন্দ দিতে পেরেছি। কোনো কথা আর হবে না, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, অর্থাৎ আমাদের নেক্সট স্টোরিতে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।